আচ্ছা ঠিক আছে, মডিউল 1 এখানে দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ডিং ওয়েব প্লাস ডিজিটাল অ্যানালিটিক্স। ওয়েব অ্যানালিটিক্স এবং ডিজিটাল অ্যানালিটিক্সের মধ্যে ডিফারেন্ট পার্থক্য থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আমরা যারা সহজেই বুঝি তারা তো বুঝতেই পারবো, অ্যাজ ওয়েল এজ হচ্ছে যে আপনার বুঝতে হবে আপনার কি আপনার ডিজিটাল অ্যানালিটিক্স এবং সেটাকে ওয়েব অ্যানালিটিক্স। ওয়েব বলতে বলা হচ্ছে যে কোনো একটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, আমরা এটাকে পুরো ভাষায় বলতেছি ওয়েবসাইট। আর যারা ডোমেইন হোস্টিং বা যারা মানে HTML CSS বা অনেক কিছু নিয়ে কাজ করে না, এক কথায় যারা ডেভেলপার, তারা এটাকে বলা হচ্ছে যে ডোমেইনের নাম। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নাম থাকবে, এটাকে বলা হচ্ছে ডোমেইন নাম। এবং এই ডোমেইনটা অবশ্যই টাকা পয়সা দিয়ে কেনা, এবং ওরা ইয়ারলি অথবা মান্থলি বেসিস টাকা পয়সা দিচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু এই নাম দিয়ে আমরা সার্চ দিলে পাচ্ছি কিন্তু। এবং এইখানে যে আরো অনেক বিষয় আছে, যে আপনার ডাটা সেন্টারে এখান থেকে রিকোয়েস্ট যাচ্ছে কি যাচ্ছে না, ওইসব বিষয় জানতে হলে অবশ্যই আমাদের এগুলো বুঝতে হবে। হ্যাঁ, তো এখান থেকে প্রথম অবস্থায় মডিউল 1 বা ক্লাস নাম্বার যদি 1 নিয়ে কথাবার্তা বলি, তাহলে ওইখানে কিন্তু ওইগুলো নিয়ে বলা আছে। এবং এই যে ভেরিয়াস টাইপ অফ কুকি কিভাবে কাজ করে, আমরা কিন্তু প্রথমত ক্লাস নাম্বার 1 নিয়ে কথাবার্তা বলার ট্রাই করতেছি। ওকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রথমে চলে আসলাম এইখানে। তো এখানে বলা আছে যে আপনার ডিজিটাল অ্যানালিটিক্স এবং ওয়েব অ্যানালিটিক্সটা আসলে কি বোঝাচ্ছে। ডিজিটাল অ্যানালিটিক্স বলতে আমরা ডিজিটালি বিভিন্ন চ্যানেল থেকে যে ডাটাগুলো সংগ্রহ করে নিয়ে আসবো বা ওইগুলো বলা হচ্ছে ডিজিটাল। তো এখান থেকে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে ইমেজ, এবং আমরা ওয়েবসাইট থেকে আমাদের ডাটাগুলো GA4 নিয়ে আসি বা গুগল অ্যানালিটিক্স 4 নিয়ে আসি। এবং এর পাশাপাশি এখানে বলা আছে যে হোয়াট ইজ ওয়েব অ্যানালিটিক্স এবং এটা আমাদের কেন প্রয়োজন। এখন এখানে উদাহরণ দিতে গেলে তো অনেক কিছুই আসে, বাট মেইনলি হচ্ছে এই 5টা বিষয় বা 4টা বিষয়। এখানে প্রথমটাকে বলা হচ্ছে কালেক্টিং, অর্থাৎ আমরা যে ট্র্যাকিংগুলো করি বা এই যে আমাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে GTM এর মাধ্যমে আমরা গুগল অ্যানালিটিক্স 4 একটা টুলস, জাস্ট ওইখানে আমরা বিভিন্ন ধরনের ডাটাগুলো পাঠিয়ে দেই। কি কারণে? অ্যানালাইজ করার জন্য, যে আসলে ওয়েবসাইট ডাটা অ্যাজ ওয়েল এজ হচ্ছে কি রিপোর্টিং। আচ্ছা যাই হোক, এখানে অ্যানালাইজিং করার জন্যই মূলত আমরা একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে একটা ওয়েবসাইট, মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকতে পারে। সেক্ষেত্রে ওই ওয়েবসাইটে একটা অডিয়েন্স, একজন ব্যক্তি আসার পরে কি অ্যাক্টিভিটি করতেছে, কতটুকু স্ক্রল করতেছে বা তার অ্যাক্টিভিটি কীরকম কি, সব কিছু ট্র্যাকিং করার জন্য মূলত GA4টা ব্যবহার করা হয়, যেটা একটা টুলস জাস্ট। আই হোপ বুঝতে পারছেন। তো এখান থেকে আমি আবারও চলে আসছি এখানে। মডিউল ছাড়া আসলে তেমন কিছু বুঝতে পারবো না এক কথা বলতে গেলে। সো এখানে দেখতে পাচ্ছেন, তাহলে ওয়েব অ্যানালিটিক্সের কাজ কি? ওয়েব অ্যানালিটিক্স ইজ দ্য প্রসেস অফ, মানে এটার প্রসেস কি বা কাজ কি বা আমাদের প্রয়োজন কেন। প্রথমত কালেক্টিং বলতে আমরা ডাটা কালেক্ট করতেছি। আমি এখানে গেলাম, যার পরে বিভিন্ন প্রোডাক্ট দেখলাম, বা আমি যেহেতু একটা ছেলে মানুষ, সেই ক্ষেত্রে আমার ইন্টারেস্ট এই ধরনের জিন্স, টি-শার্ট, এই ধরনের প্রোডাক্টের উপরই বেশি থাকবে। ইটস আ ভেরি কমন থিং। হ্যাঁ, তো এখান থেকে আমি দেখলাম, অথচ আমি কিনলাম না, কিন্তু আমার একটা ইন্টারেস্ট ছিল বলেই তো আমি এখানে আসছি। না থাকলে কি আসতাম? অবশ্যই আসতাম না। সো এখান থেকে এই যে আমি ডাটাটা কালেক্ট করব এইভাবে, এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, আজকেরডিল.com, এটা একটা ওয়েবসাইট। এবং এখান থেকে দেখেন আমি প্রথমত GTM কে ব্যবহার করি। GTM মিনস কি? GTM মনে রাখছে টেক ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা এই ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে যা কিছুই করি না কেন, প্রত্যেকটাই একটা কিন্তু অ্যাকশন বা একটা টেক কাউন্ট হচ্ছে এখানে। আমি যখন প্রথম এখানে আসলাম, তখন এখানে জাস্ট .com নামে লেখা দেখতে পাচ্ছি, কিন্তু আমি যখন ক্যাটাগরি ওয়াইজ আমি আমার মানে গন্তব্যে গেলাম, বা আমি যে আমার ইন্টারেস্ট অনুযায়ী আমার প্রোডাক্টে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমার লিঙ্ক বা URL কিন্তু প্রত্যেকটাই চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি ছিলাম এইখানে আর গেলাম হচ্ছে এইখানে। হ্যাঁ, আচ্ছা একটা সেকেন্ড আমাকে সময় দিন তো, হোয়াটসঅ্যাপের মধ্যে কল দিচ্ছে, আমি এখন ব্যস্ত আছি। সো এখান থেকে আমি যেটা নিয়ে কথা বললাম, প্রথমে হচ্ছে কালেক্টিং বলতে আমরা GTM টুল, মানে এটাও একটা টুলস, ঠিক আছে। গুগল অ্যানালিটিক্স 4 বা GA4 একটা টুলস, GTM একটা টুলস, যেটাকে বলা হচ্ছে ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম। আমার এই ওয়েবসাইটের মধ্যে যা কিছুই করি না কেন, সব কিছুই বা বিভিন্নভাবে ট্র্যাকিং করা হচ্ছে এটাকে। ওই জন্য GTMকে বলা হচ্ছে ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, বা এটাকে কাজে লাগিয়ে এখানে পাঠিয়ে দেওয়া আর কি, এক কথা বলতে গেলে ওয়েবসাইটে যা কিছুই ঘটতেছে GTMকে ব্যবহার করে এখানে পাঠিয়ে দেওয়া। ওকে, তাহলে যখন আমি ডাটাগুলো কালেক্ট করে ওখানে পাঠিয়ে দিলাম GTM ব্যবহার করে, তারপর হচ্ছে যে প্রসেসিং, তাহলে ওইটা প্রসেসিং হয়ে বা একটা প্রক্রিয়া হয়েই তো যাচ্ছে এখানে। যাওয়ার পরে আমি ওইটাকে অ্যানালাইজ করতে পারবো যে লাস্ট 7 ডেইজে আমার ইউজারগুলো
কিভাবে আসলো, অর্গানিক্যালি নাকি পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, নাকি গুগল অ্যাডস রান করে, নাকি ফেসবুক থেকে আসছে, কোথা থেকে আসলো। তো সেক্ষেত্রে হচ্ছে যে ওই যে যখন আমরা ক্যাম্পেইন রান করি তখন কিন্তু ইউআরএল প্যারামিটার ব্যবহার করা হয়। অবশ্যই আমরা সেটা সম্পর্কেও জানবো ইন ফিউচারে। তো আগে আমরা এই বিষয়গুলো বুঝি আর কি বেসিক্যালি। তো এখান থেকে ওই ডাটাগুলোকে আমি অ্যানালাইজ করব হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স ফর টুলসটার মাধ্যমে। অ্যান্ড দেন এখান থেকে আমরা ওইখান থেকে একটা ডাটা পাবো বা রেজাল্টগুলো পাবো। রেজাল্ট বলতে এরকম বোঝায় যে টোটাল 7 দিনে 30 দিনে আমার কীরকম অডিয়েন্স আসলো, বা মানে কোথা থেকে আসলো, সে কি এসইও করে আসছে, নাকি আসলে আমার ক্যাম্পেইন রান করার ফলে আসছে, নাকি অন্যভাবে আসছে, এবং আসার পরে সে আমার যে ওয়েবসাইটটা এটা কতটুকু স্ক্রল করলো, কি কি প্রোডাক্টে গেল, কোন প্রোডাক্টগুলোতে মানুষ বেশি ক্লিক করতেছে, সবগুলাই এখানে অ্যানালাইজ করার জন্য ওই টুলটা ব্যবহার করা হচ্ছে। যাই হোক, এরপরে আসি এখন এটা কিভাবে কাজ করে। ওই যে দেখেন এটাকে একটা বড় বিল্ডিং হিসেবে এক্সাম্পল দেওয়া হয়েছিল, এবং এখানে দেখেন কোন একটা ব্যক্তি জাস্ট বিল্ডিং এর পাশে রাস্তা থেকে দেখতে পারে যে হ্যাঁ এই বিল্ডিংটা তো অনেক বড়, ঠিক আছে, এবং অনেকেই আবার মানে ভাড়া নেওয়ার জন্য আর কি, ভালো বাসা নেওয়ার জন্য হচ্ছে যে ওইখানে আসতে পারে। সে কি দিয়ে আসলো, অবশ্যই মেইন গেটে আসছে, দেন সে সিঁড়ি দিয়ে বা লিফট দিয়ে উপরে উঠছে, বা অনেকেই আসলে জাস্ট উঠছে প্রথম তলায়, দ্বিতীয় তলায়, কিন্তু আসলে ওটা তো অনেক বড় বিল্ডিং হইতে পারে, 12 তলা, 15 তলা, 20 তলা হইতে পারে। তো ওই বিল্ডিংটার উপরে কে কি রকম বিহেভিয়ার করতেছে, কে কোন দিক থেকে আসতেছে, ওই প্রত্যেকটাকে এখানে বোঝানো হয়েছে আর কি। এটা কি পেইড ভাবে, নাকি আসলে কে কি ব্যবহার করে আসছে, বাইসাইকেল, কার, নাকি আসলে হেলিকপ্টার, না কিসে করে আসছে আর কি। তার এই বিল্ডিংটা জাস্ট রেন্ট দেয় যেহেতু, অথবা এই বিল্ডিংয়ে অবশ্যই কোনো কিছু অফিস ভাড়া দিবে বা অনেক কিছু হইতে পারে, মানে ফর এক্সাম্পল আর কি। তো সেই ক্ষেত্রে যারা যারা আসতেছে তারা কিসে করে আসতেছে, কেন আসতেছে, কতটুকু দেখলো না, তার কোন বিল্ডিংটা ভালো লাগছে বেশি, কোন রুমটা ভালো লাগছে, অনেক কিছু বিষয় ওইটাকেই অ্যানালাইজ করার জন্য এই GA4 টুলটা ব্যবহার করা হচ্ছে। এইখানে ওই ধরনের একটা পিকচার দেওয়া আছে আর কি। হ্যাঁ, তারপর এটার বেনিফিটস কি, মানে এক কথায় বলতে গেলে এই টুলসটা আমরা কেন ব্যবহার করব। তবে বেসিক জিনিস কি জানেন, আমরা যদি একবারে নিচে চলে যাই, GA4টা কেন ব্যবহার করা হয়। GA4টা ব্যবহার করা হয় এই জন্যই যে আসলে আমরা বিভিন্ন ওয়েবসাইট আমরা ব্যবহার করতেছি, আমাদের যে কোনো বিজনেস হইতে পারে, যে কোনো রিলেটেড। তো ওই বিজনেসটাকে আমরা যে অ্যাড ক্যাম্পেইন রান করতেছি, বা একটা টাকা পয়সা খরচ করে ক্যাম্পেইন রান করার পরে আমরা রেজাল্ট পাচ্ছি, কিন্তু রিটার্গেটিং বা একটা বিজনেস ডিসিশন নেওয়ার জন্য ওটা অনেক হেল্পফুল বা হেল্প করবে আর কি, যেটাকে বলা হচ্ছে GA4 বা গুগল অ্যানালিটিক্স 4। তো আমাদের এই ওয়েবসাইটটা অনেক CMS হইতে পারে, কাস্টম মেড হইতে পারে, যে কোনো হইতে পারে। তাহলে এখানে জাস্ট ফর এক্সাম্পল ওয়ার্ডপ্রেস, শপিফাই এবং উইক্স দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন তাহলে ডাটা সোর্স বলতে আমাদের সোর্স হচ্ছে এটা। দিন শেষে আমরা বিভিন্ন ইউজারকে তো আমরা এখানে নিয়ে আসবো আমাদের প্রোডাক্টগুলো সেল করার জন্য, তাই না? এটা তো ভেরি কমন। হ্যাঁ, তো এখানে আসার পরেই তো এখান থেকেই আমি তাকে কালেক্ট করব, বা এখান থেকেই তাকে আমি কি করব, এই ডাটাটা GTM ব্যবহার করে, গুগল অ্যানালিটিক্স মানে টুলসে ব্যবহার করে ওটাকে আমরা অ্যানালাইজ করব। বা এই যে দেখেন ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, আর এটা হচ্ছে একটা টুলস জাস্ট GA4 যেটাকে বলা হচ্ছে, বা মানে গুগল অ্যানালিটিক্স 4। এটা হচ্ছে মেইন থিম বা মেইন বিষয়। আমাদের সোর্স হচ্ছে এই ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের সাথে আমাদের মানে GA4 কে কানেক্ট করে দেওয়ার জন্য ঘটক হিসেবে কাজ করে কে, GTM। দেন এখান থেকে তাহলে আমাদের ওয়েবসাইট বা ডাটা সোর্স থেকে GTM ব্যবহার করে GA4 এ পাঠাচ্ছি আমরা বিভিন্ন তথ্য, তাই না? এই হচ্ছে বিষয়। তো আমরা আবার উপরে চলে যাই, যেহেতু আমাদের ফার্স্ট নাম্বার ক্লাসে ছিল যে আসলে ভেরিয়াস টাইপ অফ কুকি কিভাবে কাজ করে, অথবা ওয়েব অ্যানালিটিক্স কি, ডিজিটাল অ্যানালিটিক্স কি। এখান থেকে উপরে চলে যাচ্ছি যেখানে ছিলাম। এখন এটার বেনিফিটস কি, বেনিফিটস অফ ওয়েব অ্যানালিটিক্স। ওয়েব অ্যানালিটিক্সের বেনিফিট হচ্ছে এরকম যে আপনার যে এই যে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ যে কোনো কিছু হইতে পারে, তো এখান থেকে একটা ইউজার কি করতেছে, হু আর ইয়োর ভিজিটর্স, ওই ভিজিটরটা কি, তার লোকেশন কোথায়। হ্যাঁ, দেন আসতেছে হু আর দে কামিং ফ্রম, সে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, অর্গানিকভাবে, এসইও করে, পেইডভাবে, ফেসবুক থেকে, নাকি গুগল অ্যাডস থেকে, অনেক কিছু। দেন আসতেছে হোয়াট আর দে ভিউইং অন ইয়োর সাইট,
আমার এই সাইটে আসার পরে সে কি বেশি দেখতেছে, হ্যাঁ, তার ভালো লাগা কোনটার উপরে বেশি, সব কিছুই অ্যানালাইজ করার জন্য বা ডাটাগুলো দেখার জন্য GA4 টুলসটা ব্যবহার করা হচ্ছে। দেন আসতেছে ডিড দে ফাইন্ড হোয়াট দে ওয়ান্টেড, তারা কি চাচ্ছে। অ্যান্ড দেন এখানে আসতেছে হাউ মাচ টাইম আর দে স্পেন্ডিং অন ইউর সাইট, সে এখানে আসার পরে কতক্ষণ সময় দিল বা দেওয়ার পরে এখান থেকে বের হয়ে গেল। তার প্রত্যেকটা তার অ্যাকশন আমাদের রিসার্চ করতে পেলে বা দেখতে পেলে অবশ্যই আমাদের ডাটাগুলো ট্র্যাকিং করতে হবে বা কি করতে হবে, আমাদের এই ওয়েব মানে সোর্স থেকে, আমাদের সোর্স হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে আমরা ডাটাগুলো পাঠাবো কোথায়, GA4 এ। কি ব্যবহার করে, গুগল ট্যাগ ম্যানেজার। এবং বলতেছে দিন শেষে অ্যানালাইজ বা অ্যানালাইজিং ভিজিটর্স বিহেভিয়ার, ওই বিহেভিয়ারটা আমরা করতে পারতেছি আর কি, বুঝতে পারতেছি। এবং তার বিহেভিয়ার আমরা যদি বুঝতে পারি তাহলে ওইখান থেকে আমরা বিজনেস ডিসিশন নিতে পারবো যে আগামী 6 মাসের মধ্যে আমার বিজনেসটা কীরকম কি পর্যায়ে যেতে পারে, বা আমি যে প্রোডাক্টটা সেল করতেছি এই প্রোডাক্টটি আগামী 6 মাসও কি চলবে না। এই ধরনের বিজনেস ডিসিশন নেওয়ার জন্য এই টুলসটা ব্যবহার করা হচ্ছে, যেটার নাম হচ্ছে GA4। এবং 1 নাম্বার এখানে আছে যে মেজার অনলাইন ট্রাফিক। আমরা যে অনলাইনে ট্রাফিক, এটা তো প্রত্যেকটা অনলাইনে, তাই না? এটা কি অফলাইনে না, বা ফিজিক্যাল কোনো স্টোর না। হাউ মেনি ইউজার্স অ্যান্ড ভিজিটর্স ইউ হ্যাভ অন ইউর ওয়েবসাইট অ্যাট এনি গিভেন টাইম, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ওয়েবসাইটে কতজন মানুষ আসতেছে ওইটাকে এখানে বলা হচ্ছে। তাহলে ওইটাকে আমরা মেজার করতে পারবো। অ্যান্ড দেন আসতেছে হোয়ার ডু দে কাম ফ্রম, এই একটু আগে যেগুলো ছিল আর কি, ওগুলো এখানে বিস্তারিত আছে। দেন ট্রেকিং বাউন্স রেট, একটা ব্যক্তি আসার পরে অল্প কিছুক্ষণ থাকার পরে গিয়ে সে মানে ব্যাক করলো, যেটাকে বলা হচ্ছে বাউন্স ব্যাক বা বাউন্স রেট বেড়ে যায়। কিন্তু এখানে ওইটাই বলা আছে দ্য ইউজার্স ডিডন্ট ফিল দ্যাট কন্টেন্ট ওয়াজ ফর দেম, মানে তার জন্য কি এই কন্টেন্টটা নাকি না, এই সব কিছু করা যায় আর কি। দেন বলতেছে উইক ইউজার এক্সপিরিয়েন্স ওভারঅল, মানে আপনার গত সপ্তাহের মধ্যে আপনার ইউজার এক্সপিরিয়েন্স কীরকম ছিল ওগুলা। অ্যান্ড দেন 3 নম্বর অপশানে দেখতে পাচ্ছি অপটিমাইজিং অ্যান্ড ট্র্যাকিং অফ মার্কেটিং ক্যাম্পেইনস, আমাদের বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন আমরা যেগুলো রান করি ওগুলা আমাদের ফাইনাল ইউআরএল বলেন বা যে কোনো ভাবে বলেন, ওটাকে ইউআরএল বিল্ডিং বা কি জানি বলা হচ্ছে এটাকে, ওইভাবে আর কি ট্র্যাকিং করা যায়। অ্যান্ড দেন 4 নম্বর অপশন অ্যানালাইজ ওয়েবসাইট কনভার্সনস, আমাদের ওয়েবসাইটে কীরকম কনভার্সন আসতেছে, কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে। 5 নম্বরে বলতেছে ফাইন্ডিং দ্য রাইট টার্গেট অডিয়েন্স অ্যান্ড ইটস ক্যাপিটালাইজেশনস। 6 নম্বর অফ ইমপ্রুভ অ্যান্ড অপটিমাইজ ওয়েবসাইট, আমরা যদি দেখি যে আসলে সবাই এখানে আসার পরে প্রোডাক্ট পেজে যাচ্ছে, কিন্তু প্রোডাক্ট পেজে যাইতে যেতে আসলে অনেকক্ষণ সময় নিল এখানে, তারপরে প্রোডাক্ট পেজে গেল, তাহলে কি এই ওয়েবসাইটটা যদি আমি ওইভাবেই রাখি, যদি এখানে আমি তাড়াতাড়ি আসতে পারছি, কিন্তু এটা যদি অনেক বেশি সময় লাগে, তাহলে কি ওই অডিয়েন্সটা থাকবে না, বাউন্স ব্যাক বা সেইখান থেকে কেটে দিয়ে চলে যাবে, বা এইটাই এইভাবে কেটে দিবে। দেন এখানে আমি আবারও আসলাম, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে উই ইউজ কুকি ফর বেটার ইউজার্স এক্সপিরিয়েন্স, চেক আওয়ার পলিসি। তো এখান থেকে আমি আমার কুকিটা তাকে দিব কি না, আমি কি তাদের সাথে রাজি আছি, আমার যে বিহেভিয়ার আমি কি তার সাথে শেয়ার করবো, এটা যদি আমি শেয়ার করি তাহলে ওকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। এখানে আরও অন্যভাবেও আসতে পারে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কুকি, যেটা GDPR এর নতুন রুলস অনুযায়ী আসছে আর কি, হ্যাঁ, CCPA বা GDPR বলতে পারি এটাকে। সো এখন আমরা যদি আরেকটু নিচে চলে যাই, এগুলো অনেকগুলো অপশন আছে। অ্যান্ড দেন এখান থেকে ওয়েব অ্যানালিটিক্স ভিএস ডিজিটাল অ্যানালিটিক্স, ওয়েব অ্যানালিটিক্স কি আর ডিজিটাল অ্যানালিটিক্স কি, দুইটার মধ্যেই এখানে দেওয়া আছে। সো প্রথমে যদি আমরা ওয়েব অ্যানালিটিক্সের কথা বলি, তাহলে ওয়েব অ্যানালিটিক্স ইজ আ প্রসেস অফ কালেক্টিং, প্রসেসিং অ্যান্ড অ্যানালাইজিং ওয়েবসাইট ডাটা, এবং ওই ডাটা দিয়ে আমরা একটা রিপোর্টিং করতে পারবো, ওইটাকে বলা হচ্ছে, এবং দিন শেষে বিজনেস ডিসিশন নিতে পারবো, যেটা আমি প্রথম থেকে বলে আসতেছি আর কি, যে ওইখান থেকে যখন আমি ডাটাগুলো পাচ্ছি তখন ওগুলোকে অ্যানালাইজ করে আমি বুঝতে পারতেছি যে আমার অডিয়েন্স এইটা বেশি পছন্দ করতেছে, আমার প্রোডাক্ট এটা বেশি সেল হচ্ছে, আমার এই সার্ভিসটা ভালো সেল হবে, যেহেতু মানুষজন আসতেছে এবং বেশি সময় স্পেন্ড করতেছে শুধুমাত্র এই প্রোডাক্টের উপরে। ফর এক্সাম্পল এখানে ক্লিক করলাম, হ্যাঁ, এই ক্যাটাগরি বা এই প্রোডাক্টের উপরে বেশি মানুষ আসতেছে। ও মা, প্রোডাক্ট কোথায় গেল? যাই হোক, আবার এখানে ক্লিক করি, খুব বেশি প্রোডাক্ট নাই মনে হচ্ছে এখানে।
আচ্ছা এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে জাস্ট এইখানে ক্লিক করলাম, দেখি এই যে এই প্রোডাক্টগুলোতে বেশি আসতেছে, তার মানে এগুলো আমার বেশি সেল হবে। তো ওইটাকে একটা ডিসিশন হিসেবে নিতে পারবো আমরা। তাহলে এটা গেলে হচ্ছে যে ওয়েব অ্যানালিটিক্স। এবং দিন শেষে আপনার আরওআই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে আমি ইনভেস্ট করব কিন্তু এখান থেকে রিটার্ন পাবো। হ্যাঁ, ওইটা বেটার, মানে বেশি আসবে এক কথা বলতে গেলে। তাহলে ওই বিজনেসটা দিন শেষে প্রফিটেবল হবে। অ্যান্ড দেন এখান থেকে আসতেছে ডিজিটাল অ্যানালিটিক্স কি? তাহলে ডিজিটাল অ্যানালিটিক্স বলতে এখানে মানে বোঝানো হয়েছে যে ইনক্লুডস অ্যানালাইসিস অফ ডাটা ফ্রম অল ডিজিটাল চ্যানেলস। এখন ডিজিটাল চ্যানেলস বলতে কি বোঝাচ্ছে? আমরা তো গুগলেরই অনেক কিছু ব্যবহার করি, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স 4, তারপরে হচ্ছে যে গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ, গুগল মিট, অনেক কিছু ব্যবহার করতেছি, গুগল অ্যাডসেন্স, অনেক কিছু। তো এখান থেকে আমরা প্রত্যেকটা অ্যানালাইসিস করতে পারবো। দিন শেষে কি বলতেছে, ডাটা ফ্রম সার্চ, সে কি সার্চ নেটওয়ার্ক থেকে আসছে, নাকি সে ডিসপ্লে নেটওয়ার্ক থেকে আসছে, নাকি সোশ্যাল মিডিয়া থেকে আসছে, তাহলে এটাকে বলা হচ্ছে ডিজিটাল অ্যানালিটিক্স। তাহলে এই পুরোটাকে মিলে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, তো এখানে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে যে টেকনিক্যাল আর একটা হচ্ছে নন টেকনিক্যাল। তো টেকনিক্যাল বিষয়টাই আমাদের বেশি গুরুত্ব দিতে হবে আর কি। আচ্ছা যাই হোক, এরপরে আসতেছে ওইটাই আবার বলা হয়েছে, আমি কি এটা দুইবার নিছি নাকি? এটা এই জন্য এটা দেখাচ্ছে এখানে। আচ্ছা ডিলিট করে দিচ্ছি। এন্ড দেন এখানে আসতেছে গুগল অ্যানালিটিক্স। ইটস এ টুল, জাস্ট একটা টুল, একটা কি করতে পারবে, মেজার এবং আপনার ওয়েবসাইটের সাথে কি রকম বিহেভিয়ার করতেছে মানুষজন, ওইটাই বলা হচ্ছে। এবং ট্যাগ ম্যানেজার, যেটা আসলে ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম বা আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা ইভেন্টকে কাউন্ট করা, এবং ওইটা কাউন্ট করে আমরা এই ওয়েবসাইট, মানে ডাটা সোর্সটা আমাদের থাকবে ওয়েবসাইট, এখান থেকে আমরা এই ডাটাটা গুগল ট্যাগ ম্যানেজারকে ব্যবহার করে আমরা এটা ফেসবুকে পাঠাইতে পারি। যেমন যখন আমরা ফেসবুক পিক্সেল সেট আপ করি বা কনভার্সন এপিআই করি, কেপিআই যেটাকে বলা হচ্ছে। এর পাশাপাশি আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করছিলাম, ওই গুগল ট্যাগ ম্যানেজারটাকে ব্যবহার করে করছিলাম না? হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করেই করছিলাম। অ্যান্ড দেন আমরা তাহলে এখন এই বিষয়টা আমরা হয়তো অনেকেই অবগত আছি, যে অথবা জানি আর কি, যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস রিমার্কেটিং টেক্সট সেট আপ করা কি ব্যবহার করে, গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে। এবং আমাদের সোর্স কোথায়? ওয়েবসাইট। অ্যান্ড দেন এখান থেকে আসতেছে গুগল অ্যানালিটিক্স 4 বা GA4। তাহলে এই জিটিএমটাকে ব্যবহার করে আমরা গুগল অ্যানালিটিক্স 4-এ বিভিন্ন এই ওয়েবসাইটের যে ব্যক্তি যেরকম বিহেভিয়ার করতেছে ওগুলো আমরা এখানে ট্র্যাকিং করতে পারবো, অথবা একটা ব্যক্তি আসার পরে কোন কোন প্রোডাক্ট পেয়ে যাচ্ছে, এভরিথিং পুরো এখানে বলা আছে। এটাকে বলা হচ্ছে মেজ মেকার বিটুইন ওয়েবসাইট অ্যান্ড দ্য ট্র্যাকিং টুল। মানে আমাদের ওয়েবসাইটের সাথে এই ট্র্যাকিং টুলকে মানে সংযুক্ত করবে এই ব্যক্তি, এই জন্য বলা হচ্ছে মেজ মেকার। আচ্ছা, এখন বলা হচ্ছে এই ওয়েব অ্যানালিটিক্স কিভাবে কাজ করে বলতে হলে আমরা যেটা ব্যবহার করি এটা অবশ্যই একটা ডিভাইস। আমি যে এখানে প্রেজেন্টেশন দিচ্ছি, আমি তো ওই ডিভাইসটা ব্যবহার করি প্রেজেন্টেশন দিচ্ছি। তো ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই ডিভাইসটা, এবং এটাকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার্স। আর এইটাকে যেখানে দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে সার্ভার্স। এইটাও একটা বড় পিসি, কিন্তু এই পিসি থেকে এই পিসির ধারণ ক্ষমতা অবশ্যই অনেক অনেক হাজার গুণে বেশি বলা চলে। যখন আমরা এখানে আসার পরে আমরা যদি কোনো কিছু সার্চ করি, প্রথম অবস্থায় একটা কুকি বা একটা ইউনিক কোড বা নাম্বার, ওই নাম্বারটা এই সার্ভারের মধ্যে রিকোয়েস্ট হিসেবে যায়। এবং কি হিসেবে যায়, কি ধরে, অবশ্যই HTTP মডেলে যায় বা রিকোয়েস্টটা তার কাছে যায়। এবং যাওয়ার পরে ওইখানে অলরেডি এরকম রেসপন্স দেওয়ার জন্য অটোমেটিক্যালি তাদের সার্ভারে বা ডাটা সেন্টারে সবকিছু ইনপুট করা আছে। ওইখানে যখন আমরা ইনপুটটা দিচ্ছি তখন ওইখান থেকে আউটপুট আসতেছে, যে এটাকে বলা হচ্ছে রেসপন্স। কিসের মাধ্যমে? ইন্টারনেট। ওই রেসপন্সটা আসতেছে আবার ধরে কি বলতেছে এটাকে গেট। এখানে মেথড আছে দুইটা, একটা হচ্ছে HTTP, একটা গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড। যাই হোক আর কি, যদিও আমরা তেমন এক্সপার্ট এখনো কেউ না, তো সেই ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হচ্ছে। কিন্তু আমাদের অবশ্যই মাইন্ডসেট থাকতে হবে যে না, এখন আমরা হয়তো বা বিষয়গুলো একটু কম বুঝতেছি, কিন্তু একটা সময় গিয়ে আমরা যেন এটাতে একবারে পাকাপোক্ত হই, বা কেউ যেন বলতে না পারে যে না এই বিষয়ে আমাদের তেমন কোনো জ্ঞান নেই, একবারে সেই লেভেলে কাজ করতে হবে আর কি। তো জাস্ট এখানে যেই ইমেজটা দেখতে পাচ্ছি এইটা অনুযায়ী আমরা এতটুকুই বুঝতে পারতেছি যে আমরা যে ব্যবহার করতেছি যে ব্রাউজারটা, এটাকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার, এবং এইটার অবশ্যই একটা সার্ভার আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যারা ফেসবুক
মেটা কোম্পানি তাদের আলাদা একটা এরকম বড় সার্ভার আছে বা আছে ডাটা সেন্টার, যেটা আসলে সমুদ্রের নিচে হয় বা অনেকগুলো পানির নিচে হয় আর কি। সেমভাবে আমরা যদি ওয়াইফাই এর কথা বলি, তাহলে ওয়াইফাই যে মেইন যে আসছে ওটাও কিন্তু সাগরের নিচেই আছে। যাই হোক, তো এখান থেকে আমরা যখন একটা সার্চ দিই, আমরা যদি ফেসবুকের কথাই বলি, আমরা যদি এখানে ফেসবুক লিখে সার্চ দিই, তাহলে আমরা সার্চ দিচ্ছি কোথা থেকে? এটা একটা ব্রাউজার থেকে। আমরা তো সবাই জানি এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো এখান থেকে আমি যখন সার্চ দিচ্ছি, তাহলে যখন আমি সার্চ দিলাম তখন যে এই রেজাল্টটা আসলো, এখানে আমি ফেসবুক সার্চ দিচ্ছি, এখানে কি লিঙ্কডইন আসছে, ইনস্টাগ্রাম আসছে? অবশ্যই আসে নাই। হ্যাঁ, তো এইটা তাহলে একটা রিকোয়েস্ট হিসেবে গেছে কার কাছে? কোথায় গেছে? এই যে এখানে গেছে। এটাকে বলা হচ্ছে সার্ভার, ওয়েব সার্ভার। তাহলে আমরা সার্চ দিলাম একটা ওয়েব ব্রাউজার থেকে, এখানে জাস্ট একটা লোগো দেখতে পাচ্ছি, এটাই মনে হচ্ছে গুগল ক্রোমের। এবং আমরা অবশ্যই যে ওয়াইফাই বা ইন্টারনেট ব্যবহার করে সার্চ দিলাম, তখন এই রিকোয়েস্টটা এইখানে গেল। এখানে যাওয়ার পর রেসপন্স করলো এই যে এইগুলা, আমরা এগুলো রেসপন্স পাইলাম না। এটাকে বলা হচ্ছে যে ক্লায়েন্ট বা সার্ভার মডেল। ক্লায়েন্ট হচ্ছে ব্রাউজার যেগুলো আমরা ব্যবহার করে থাকি সচরাচর, আর সার্ভার হচ্ছে এই জায়গায়, এগুলোকে বলা হচ্ছে সার্ভার। তো সার্ভার যখন ডাউন থাকে তখন আসলে আমরা তেমন কোনো কাজ করতে পারি না বা কাজই করে না, অনেক সমস্যা হয়। এই যে এইখানে তাদের কোনো আপডেট করে অথবা এমন কোনো যন্ত্রাংশ আছে যেগুলো তারা পরিবর্তন করতে পারে, সেই জন্য মূলত আমরা সমস্যা ফেস করি। এন্ড দেন এখান থেকে আরেকটু যদি নিচে চলে আসি, সেক্ষেত্রে এই যে আমরা যে এই ব্রাউজারটা ব্যবহার করতেছি, এটা হচ্ছে একটা ব্রাউজার আর এটা একটা ডিভাইস যেটা আমরা ব্যবহার করতেছি। তো সেমভাবে আমরা যদি ফেসবুক লিখে সার্চ করলাম, তখন কিন্তু আমরা ফেসবুকেই গেছি, এবং ফেসবুক যে একটা নাম বা একটা ইউনিক নাম, এই নামেই কিন্তু তাদের ডোমেইনটা আমরা বলতে পারি, যেটাকে বলা হচ্ছে ডিএনএস, ডোমেইন নেমিং সিস্টেম। তো এই যে আমরা এখানে সার্চ করলাম, সার্চ করার পরে এই রিকোয়েস্টটা কোথায় গেল? তাদের ডিএনএস সার্ভারে গেল। তো ওইখান থেকে এই যে একটা নাম্বার বা ইউনিক কোড, এটাই কিন্তু ওইখানে রিকোয়েস্ট হিসেবে গেছে। এটাকে বলা হচ্ছে ইউনিক কোড বা সেশন কুকি, এভাবেও আমরা ধরে নিতে পারি আর কি। তাহলে এখান থেকে কুকি নিয়ে কথা বলা হয়েছে কিন্তু, হ্যাঁ, ভেরিয়াস টাইপ অফ কুকিস, কুকি কিভাবে কাজ করে, কুকি কেন ব্যবহার করা হয়, ওইটা এখানে একটু জাস্ট বুঝবো আর কি। হ্যাঁ, কুকিটা কি এখানে আছে? হ্যাঁ, হাউ কুকিজ অ্যান্ড সেশন ওয়ার্কস। তো আমরা কিন্তু HTTP মডেল ধরে সার্চ করি, এবং এই যে আমরা যে এখানে সার্চ করলাম না, আপনারা যদি একটু পাশে দেখেন, এই যে দেখেন HTTPS, ঠিক আছে। এন্ড দেন এখান থেকে রেসপন্স আসে একটা কুকি সেট করে দেয়। কিন্তু আমরা যখনই যে কেউ সার্চ করি না কেন, ওখানে সাথে সাথেই HTTP রেসপন্সের সাথে বা রিকোয়েস্টের সাথে সেট কুকি, এই যে এখানে ইমেজটাতে বলা আছে আর কি, একটা কুকি সেট করে দেয়, এবং ওইটাকেই বলা হচ্ছে মূলত সেশন কুকি। এন্ড দেন এখান থেকে HTTP রিকোয়েস্ট প্লাস সেশন আইডি এবং সেশন কুকি বা সেশন আইডি তৈরি হয়, এবং ওইটার মাধ্যমে কিন্তু একটা মানে ব্রাউজার এবং একটা সার্ভারের সাথে কানেক্টিভিটি তৈরি হয়, যার কারণে আমরা রেসপন্স পাই বা ওই অনুযায়ী আমরা যা কিছু সার্চ দিই। আমি যদি এখানে অন্য কিছু সার্চ দিতাম তাহলে ওগুলাই আসতো। হ্যাঁ, যদি আমি ঘোড়ার গাড়ি লিখে সার্চ দিতাম তাহলে ওইটাই আসতো, কিন্তু ঘোড়া কি ডিম হয়? ঘোড়ার ডিম লিখলে আসবে কি? আসবে না। আচ্ছা, তাহলে কুকি নিয়ে কথাবার্তা বলি। এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য HTTP কুকি, আন্ডারস্ট্যান্ডিং ভেরিয়াস টাইপ অফ কুকিস। যখন আমরা এই যে অনলাইন শপ, এই যে ধরে নিলাম এটা একটা অনলাইন শপ, এখানে আমি আসলাম, প্রথমে আসার পরেই আমি যে এখানে আসলাম বা এখানে আমার সবকিছু রিকোয়েস্ট গেছে কোথায়? সার্ভারের কাছে গেছে। যাওয়ার পরে এখান থেকে দেখছেন আমি একটা ইউজার, এবং আমি যে কোনো ডিভাইস ব্যবহার করে আমি এই যে অনলাইন শপ আছে এটাতে আসলাম। আসার সাথে সাথেই আমার একটা কুকি তৈরি হয় বা একটা ইউনিক নাম্বার সেশন হিসেবে তৈরি হয়, যেটা আমরা এখানে একটু দেখলাম যে সেট কুকি হিসেবে তৈরি হয়। ওটাকে বলা হচ্ছে সেশন কুকি এবং ফার্স্ট পার্টি কুকিও বলতে পারি। আর এটাকে বলা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ মেমোরি অফ ওয়েবসাইট। আমরা যে এখানে আসলাম, আমি যদি যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাড টু কার্টে ক্লিক করলাম বা এই যে অর্ডার নাও এখানে ক্লিক করলাম, তো আমি ধরে নিলাম আমার সাইজ এটা, ওকে, অর্ডার নাও ক্লিক করলাম, দেখি কাজ করতেছে নাকি কাজ করছে না। আচ্ছা, দুইটা নিব আমি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা কি কাজ করতেছে না? আচ্ছা, হইতে পারে। এখানে আসি,
স্টক আউট, কি ঝামেলায় বললাম রে ভাই, আমি যদি একটু বুঝবো বিষয়টা। কে ক্যাটাগরি আন্ডারে আমি যদি পাঞ্জাবিতে ক্লিক করি দেখি তো কি হয়। ও আচ্ছা, এখানে কি লগ ইন করতে হবে, আগে লগ ইন ইউজার হইতে হবে, এরকমও একটা কিছু হইতে পারে। ধরলাম আমার সাইজ এটা, অর্ডার নাও, ভিউ স্টোর, আমি ভিউ স্টোর থেকে আসলাম, আই ডোন্ট নো কি হচ্ছে। তো আমি যখন এখান থেকে একটা অনলাইন শপে আসলাম বা gloriano.com এ আসলাম, আসার পরে যখন আমি একটা প্রোডাক্ট এইভাবে অ্যাড টু কার্টে ক্লিক করতেছি বা অর্ডার করার জন্য আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমার এই যে আমি অর্ডার নাও ক্লিক করলাম, তখন কিন্তু এটাকে একটা কি বলা হচ্ছে, সেশন কুকি বা ফার্স্ট পার্টি কুকি, এবং এটাকে আরেকটা ভাবে বলতে পারি, সেটা হচ্ছে মেমোরি অফ ওয়েবসাইট। কেন ওয়েবসাইট মেমোরি অফ ওয়েবসাইট বলা হচ্ছে, আমি যখন এখানে আসলাম একটা প্রোডাক্টে ক্লিক করলাম, কিন্তু আমি এখনো কিন্তু নাম ফোন নাম্বার দিয়ে কনফার্ম করি নাই। সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত আমি এই ব্রাউজারের হিস্ট্রিগুলো ডিলিট করব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে দেখেন এখানে একটা দেখাচ্ছে, ঠিক আছে, আমি যেটা অর্ডার নাও ক্লিক করছি কিন্তু এখনো কনফার্ম করি নাই। এটাকে বলা হচ্ছে সেশন কুকি এবং মেমোরি অফ ওয়েবসাইট। এই যে দেখেন এই প্রোডাক্টটাই কিন্তু এখানে আছে, দেখেন। এখন আমি যদি এখান থেকে এই যে এখান থেকে সব হিস্টোরি বা এই যে কুকি অ্যান্ড সাইট ডাটা, এইখান থেকে যাওয়ার পরে আমি যদি সবকিছু ডিলিট করে না দিই, তাহলে এটা কিন্তু থেকে যাবে এখানে। কিন্তু আমি যদি ডিলিট করে দিই, তাহলে আমার কুকিটা আর থাকবে না। ওকে, এখান থেকে জাস্ট ডান, ক্যান্সেল। তাহলে সেশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাইলাম। তাহলে এটাকে বলা হচ্ছে সেশন কুকি। এবং ফর এক্সাম্পল, ইফ নট সেশন কুকিজ আইটেম প্লেস ইন দ্য ই-কমার্স স্টোর কার্ট, তাই ওইটা সম্পর্কে না বলি। আর আরেকটা কুকি আছে, সেটা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি, ওটাকে বলা হচ্ছে পারসিস্টেন্স কুকি। আমরা যে বিভিন্ন নাম ফোন নাম্বার দেই, ওটাকে মেবি এটা বলা হচ্ছে এই যে লগ ইন ডিটেলস, হ্যাঁ, ওটাকে বলা হচ্ছে পারসিস্টেন্স কুকি। পারসিস্টেন্স কুকি অলসো নন এজ পার্মানেন্ট কুকিজ। কিন্তু এই দুইটা কুকি এখনো পর্যন্ত আছে, কিন্তু থার্ড পার্টি যেটা কুকি এটা কিন্তু নাই। মানে বিভিন্ন থার্ড পার্টি ডাটা কালেক্ট করে ওটাকে আবার বিভিন্নভাবে গুগলে, ফেসবুকে জিয়ে পরে পাঠানো, ওটাকে বলা হচ্ছে থার্ড পার্টি কুকি। এটা কিন্তু অ্যালাউ করে না বা এটা নাই এখন বলতে গেলে। এই দুইটা কুকি কিন্তু আছে, এই দুইটা কুকি না থাকলে এই ওয়েবসাইটই চলবে না বলতে গেলে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আই ডোন্ট নো আমি কতটুকু বোঝাতে পারলাম, জাস্ট ট্রাই করলাম। আর এই প্রথম ক্লাসের মধ্যে এই বিষয়গুলোই ইনক্লুডেড ছিল।